আপনারা কি প্যারেন্টসদের নিয়ে ইউরো ট্রিপ করার প্ল্যান করছেন, কিংবা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানে কি স্বপ্নের শহর প্যারিস আছে, কিন্তু বয়সজনিত কারণের জন্য ট্রিপ প্ল্যান করতে সাহস পাচ্ছেন না? আজকে আমরা এসেছি সেই স্বপ্নের শহর প্যারিসে। সাথে আছে আমার মা, আর মায়ের কথা ভেবেই এই সমস্ত ট্রিপটা প্ল্যান করেছি। আমরা ঘুরে দেখব এই শহর, আর সিনিয়র সিটিজেন স্পেশাল কি কি প্ল্যান করেছি আমরা তার টিপস আর ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, আর দেখব আমাদের প্ল্যানটা কতটা সাকসেসফুল হলো। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে বেরিয়েছি আমাদের নতুন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের শহর ব্রনো থেকে প্রাগের পথে। এখন আমরা যাচ্ছি গাড়ি করে প্রাগ। আজকে আমার সাথে আছে শুভ্র, আর যিনি এই ট্রিপের হিরোইন তিনি হলেন আমাদের পিছনে আমার মা। মামা হাত বলো। এই ব্রনো থেকে প্রাগ যাওয়াটা আমরা গাড়িতেই করছি, আর তারপরে আমরা ফ্লাইট ধরে যাব প্যারিস। আর আজকে যাওয়ার পথে আমাদের ট্রিপের মধ্যে কি কি অ্যাডজাস্টমেন্ট বা মডিফিকেশন করতে হলো সেগুলো আপনাদের জানাবো, কারণ আজকে আমাদের সাথে যাচ্ছে আমাদের মা, যিনি সিনিয়র সিটিজেন। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। আর রাস্তাঘাট দেখতে কেমন লাগছে? খুব শান্ত সুন্দর পরিবেশ। আর মা জানো আজকে আমরা কত দূর যাচ্ছি? আমরা যে প্রাগে যাচ্ছি আজকে, এটা কত কিলোমিটার দূর জানো? কত কিলোমিটার? প্রায় 230 কিলোমিটার। ব্রনো থেকে প্রাগ আমরা ইজিলি বাস বা ট্রেনে যেতেই পারি, কিন্তু আমরা স্পেশালি প্রাগে গাড়ি করে এই কারণে যাচ্ছি কারণ সাথে মা আছে। আর তার উপরে যখন আমরা প্যারিস থেকে ফিরবো, প্রাগে পৌঁছাবো, সেটা অনেকটাই রাতে, প্রায় 8টা সাড়ে 8টা হবে রাত্রের বেলা। তাই জন্য যাতে রাত্রে ফিরতে অসুবিধা না হয়, সেই জন্য আমরা কারটাই প্রেফার করছি প্রাগে যাওয়ার জন্য। এয়ারপোর্টের পাশেই পার্কিং, তো আমাদের গাড়ি পার্কিংয়ে 3 দিন থাকবে। এয়ারপোর্টের মধ্যেও পার্কিং আছে, কিন্তু সেটা অনেকটা এক্সপেন্সিভ, তাই জন্য আমরা এয়ারপোর্টের একটু বাইরের দিকেই পার্কিংটা বুক করেছি। মা রাস্তায় যেতে যেতে অনেক কটা টানেল পেয়েছে, আর দেখে ভীষণ পাজল যে এত টানেল কি করছে। আর এই যেই ঢুকলাম বলছে আরো একটা টানেল। মা এটা কত নম্বর টানেল? এটা 2 নম্বর, পাশেও একটা রয়েছে। হ্যাঁ, পাশেরটা হচ্ছে ফেরার রাস্তা, এটা হচ্ছে শুধু যাওয়ার। ওই দেখুন মা এখন ওষুধ খাচ্ছে। ট্রাভেলিং এর সময় আপনারাও প্লিজ খেয়াল রাখবেন যাতে ওষুধপাতি আপনাদের হাতের কাছেই থাকে, না তো মিস হয়ে যেতে পারে। আমরা পৌঁছে গেছি প্রাগ এয়ারপোর্টে, আর তারপরে এখন আমরা যাচ্ছি প্রাগ এয়ারপোর্টে চেক ইন করতে। আর ওই দেখুন পিছনে মা আর শুভ্র কি করে যাচ্ছে। ঠান্ডা লাগছে মা? ঠান্ডা লাগছে? হাওয়াতে কি ঠান্ডা লাগছে? আমার মা যেহেতু খুব সুন্দর হাঁটে, তাই জন্য আমরা মায়ের কোনো অ্যাসিস্ট্যান্স নিইনি, কিন্তু অফকোর্স যদি কারোর হাঁটা চলাতে অসুবিধা হয় বা জোরে হাঁটতে গিয়ে অসুবিধা হতে পারে, সেরকম যদি কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে অফকোর্স এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্স নেওয়াটা কম্পালসারি আমার মনে হয়, তাহলে স্ট্রেস ফ্রি হওয়া যায়। আমরা যদি লম্বা ফ্লাইট নিতাম বা অনেক বড় বড় ট্রানজিট থাকতো, তাহলে হয়তো আমরা মায়ের জন্য অ্যাসিস্ট্যান্স নিতাম, যেটা আমরা ইন্ডিয়া থেকে আসার সময় করেছিলাম। কিন্তু এখন আমরা ট্রানজিটের কোনো ব্যাপার নেই বলে অ্যাসিস্ট্যান্স নিইনি মায়ের জন্য। আর আপনাদের যদি অ্যাসিস্ট্যান্স
লাগে তাহলে বেস্ট হচ্ছে যখন টিকিট কাটবেন তখনই অ্যাসিস্ট্যান্সটা অ্যাডিশনালি বুক করে নিন। ওর জন্য কোনো এক্সট্রা ফিস লাগে না, কিন্তু তখনই যদি বুক করা হয় দ্যাটস মাচ ইজিয়ার। না তো পরে যদি আপনার মনে হয় অ্যাসিস্ট্যান্স লাগবে তখন ইমেল করা বা কাস্টমার কেয়ারে ফোন করে কনফার্মেশন করা অনেক বেশি ঝামেলার। তাই টিকিট বুকিংয়ের সময় ডাউট থাকলে অ্যাসিস্ট্যান্সটা অফকোর্স বুক করে নেবেন। প্রাগ এয়ারপোর্টে অ্যারাইভালটা নিচের তলায়, আর ওখান দিয়ে ঢুকতে হয় সাধারণত। তাই আমরা অ্যারাইভাল দিয়ে ঢুকলাম, কিন্তু যেহেতু ডিপার্চারটা ওপরের তলায়, সামনেই এলিভেটর আছে আর স্টেজও আছে, এসকেলেটরও আছে, তো সেইটা ধরে আমরা ওপরে যাচ্ছি চেক ইন করতে। আমরা লাগেজ দিয়ে আর বোর্ডিং পাস নিয়ে এখন চললাম সিকিউরিটির দিকে। সিকিউরিটিতে মাকে প্রচুর চেক করা হলো, কারণ মায়ের যেহেতু চুড়িটা মেটাল ছিল আর খোলা হয়নি, তাই প্রচুর চেক করেছে। মায়ের গায়ে পুরো জুতো খুলে প্লাস ড্রাগ টেস্ট যেটা থাকে সেটা সব করা হলো। তারপর অফকোর্স সব ঠিকঠাক হতে আমরা এখন গেটের দিকে যাচ্ছি। তাই খেয়াল রাখবেন যখন আপনারা ট্রাভেল করবেন, সিকিউরিটিতে ঘড়ি, বেল্ট, মোবাইল ফোন এইসব রাখার সাথেও নিজের বডিতে যদি কোনো অর্নামেন্টস থাকে যেগুলো মেটাল, আমি ঠিক জানি না সোনাতে আওয়াজ হয় কিনা, কারণ আজ অবধি তো কখনো সোনাতে আওয়াজ হয়নি, তো যদি কোনো অর্নামেন্টসে সাউন্ড করে তাহলে সেটা খুলে নেওয়াটাই ইজি হবে। এমার্জেন্সি এক্সিটে বসেছি আমরা, আর চেক ইনের সময় বলে দেওয়া হয়েছিল যে এমার্জেন্সি এক্সিটে যেহেতু বসছে তাই ইংলিশ বা চেক জানতেই হবে, আর তার সঙ্গে এবল হতে হবে যে দরকার পড়লে দরজাটা খুলতে হবে। সেটাতে অ্যাগ্রি করেছি, তাই জন্যই আমরা এই সিটে বসার পারমিশন পেয়েছি। এখানে বসে একটা সুবিধা হয়, লেগ স্পেসটা অনেকটা বড়। প্রায় 2 ঘন্টার ফ্লাইট ছিল। ফ্লাইট চেপে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠতেই দেখি যে প্যারিস আমরা পৌঁছে গেছি। আর জানেন তো, জানলা দিয়ে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আর মা আইফেল টাওয়ার দেখে বলে, আচ্ছা আইফেল টাওয়ারটা তো ছোট কেন রে? মা বলছিল না তুমি ছোট দেখছো আইফেল টাওয়ারটা। লাগেজ নেওয়ার পর এক্সিট দিয়ে বেরিয়ে গিয়ে ট্রেন ধরা যাবে। দেখা যাক কত দূরে সেটা। অ্যারাইভাল থেকে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য ডিরেকশনগুলো ভীষণ সুন্দরভাবে ডিসপ্লে করা ছিল। আশা করি এতে কারোর অসুবিধা হবে না। এই ট্রেন স্টেশনটা কিন্তু এয়ারপোর্টের মধ্যেই, আর এখান থেকেই আপনারা ট্রেন ধরে প্যারিস সেন্ট্রালে যেতে পারেন। পার পারসন 15 ইউরো করে টিকিট লাগবে। আর এই দেখুন ট্রেন, এই ট্রেনগুলো বেশ ছোট ছোট সাইজের। সিটগুলো যেমন ছোট ছোট, সেরকম রুফের হাইটটাও অনেকটাই কম, ঠিক যেন দার্জিলিংয়ের টয় ট্রেনগুলোর মতো। ফাইনালি লম্বা জার্নি করে আমরা প্যারিসের অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। সকাল থেকে শুরু হওয়া লম্বা জার্নি ফাইনালি আজকে বাড়িতে পৌঁছে শেষ হলো। আমরা এখন আলু ভাজা দিয়ে ইভিনিং স্ন্যাক্স করছি, কিন্তু পরিমাণটা বেশ অনেকটাই, তাই বুঝতে পারছি না এটা আমাদের ডিনার হবে। রাতে ডিনার হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আর এই আলু ভাজাটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে। কেমন লেগেছে মা? দারুণ দারুণ, এটাই খেয়ে যাচ্ছি, তো এগুলো পরে খাবো। আজকের ট্রিপে কি কি অসুবিধা হয়েছে মা তোমার? কিছু না, একটুখানি রোদ্দুর একটু গেছিল খুব।
একটু গরম লাগছে না? একটু গরম লাগলে আর কিছু অসুবিধা নেই। আর একটু হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিল একটু একটু। তো একটু হবে, সুব্রত আবার কত কি জিনিস নিয়ে হাঁটছিল, আর কতবার স্পিডে নামছি উঠছি এ করছি সে করছি। তো যদি আপনারা আসেন এই কনসিডারেশনগুলো রাখবেন মাথায়, যে অনেকটা বেশি হাঁটা হতে পারে, আর পাবলিক ট্রান্সপোর্ট অনেক সময় আনপ্রেডিক্টেবল হতে পারে, যেরকম টাইম টেবিলটা দেখায় অনলাইনে সেরকম নাও হতে পারে, একটু ডিলেড হতে পারে। প্লাস যেটা আমরা ফেস করেছি, বাসের জন্য ওয়েট করছিলাম, বাসে ঢুকতে বললো যে কার্ড দিয়ে পেমেন্ট করা হবে না। সেটা আমি বুঝতে পারিনি যে কার্ড দিয়ে পেমেন্ট হবে না, তো সেই জন্য আমাদের আবার বেরিয়ে আসতে হলো। দেন আমরা ফাইনালি ট্যাক্সি নিয়ে নিলাম, কারণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল যে আর কতক্ষণ ওয়েট করব। ট্যাক্সি কনভেনিয়েন্ট, সোজা বাড়ি দরজায় নামিয়ে দিল, আর বাসে আমাদের জায়গাও ছিল না বসার। তাহলে আজকে এ পর্যন্তই, আবার ফিরে আসছি কালকে প্যারিসের অন্য গল্প নিয়ে। গুড নাইট। The next day. গুড মর্নিং। আমরা এখন আছি প্যারিসের সেন্ট্রাল এরিয়াতে। বাড়ি থেকে মেট্রো ধরে আমরা চলে এসেছি এই এরিয়াতে। এখান থেকে আজকে আমরা হপ অ্যান্ড হপ অফ বাস বুক করেছি, আর এটা রুফটপ খোলা, তাই আশা করি অনেক কিছু দেখতে পাবো, আর সঙ্গে মাকেও দেখাতে পারবো আর আপনাদেরকেও। তাই চলুন আজকে শুরু করি। আমরা উঠে পড়েছি এখন হপ অন হপ অফ বাসে, আর আমরা উঠেই ওপর তলায় উঠে পড়েছি। অফকোর্স এটাই সব থেকে ভালো জায়গা, কারণ এখান থেকে চারিদিক দেখতে পাওয়া যাবে, সঙ্গে একটা হেডফোনও দিয়েছে। আর এই যে পাশে মা। আমরা এই হপ অন হপ অফ বাসটা দুদিনের জন্য বুক করেছি, আজ আর আগামীকাল। আমরা এই অপশনটা মায়ের কথা ভেবেই সিলেক্ট করেছি, যাতে খুব অল্প সময়ে সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো ইজিলি ঘুরতে পারা যায়। কারণ প্যারিস যেহেতু খুব বড় শহর, সব জায়গা ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হবে, আর এই বাসগুলো একদম ট্যুরিস্ট অ্যাট্রাকশনের সামনে গিয়ে দাঁড়াবে। আপনারা পছন্দের স্টপে নেবে, নিজেদের মতো সময় কাটিয়ে আবার নেক্সট কানেকশন নিয়ে পরের স্টপে যেতে পারেন। এর জন্য আপনাদের বেশিক্ষণ দাঁড়াতেও হবে না, কারণ নেক্সট কানেকশন 5 থেকে 10 মিনিটের মধ্যেই থাকে। আর একটা ছোট্ট পয়েন্ট খেয়াল রাখবেন, বাসের ফার্স্ট স্টপে যদি আপনারা উঠে পড়তে পারেন, তাহলে বেস্ট সিটটা কিন্তু আপনারা বুক করে নিতে পারেন পুরো প্যারিস ঘোরার জন্য। চলে এসেছি আজকের ফার্স্ট অ্যাট্রাকশন দেখতে। দেখুন তো চিনতে পারছেন কিনা? ওই যে দূরে পিরামিড স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওটা লুভ মিউজিয়ামের আইকনিক পিরামিড। লুভের কথা তো আপনারা অনেক শুনেছেন, আর দা ভিঞ্চি কোড তো একটা অন্য রূপে লুভকে আপনাদের সামনে তুলে ধরেছে। এখানে অনেক আর্টওয়ার্ক আছে, তার মধ্যে তো মোনালিসা জানেনই, কিন্তু তাছাড়াও দ্য করোনেশন অফ নেপোলিয়ন, এছাড়াও আরও অনেক আর্টওয়ার্ক আছে। আর এখানে লোক সমাগম যা দেখছেন, প্রায় 15,000 লোক পার ডে লুভ ভিজিট করে। এই মিউজিয়াম শুভ্র ঘুরে দেখেছে শুভ্রর বাবা মার সঙ্গে। সেটা আজ থেকে প্রায় কত বছর আগে শুভ্র? 2012-তে এসেছিলাম, 13 বছর আগে। কিন্তু তারপরে আর আসা হয়নি, আর এটা আমার প্রথমবার প্যারিস আসা। কিন্তু মুশকিল হলো, লুভে যদি ভেতরে যাওয়া হয় সেটা বেশ কয়েক ঘন্টা হাঁটাহাঁটির ব্যাপার। বলে যে প্রায় 100 দিন লাগবে আপনার পুরো লুভটা ঘুরে দেখতে। সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়, আমাদের হাতে অতদিন সময় সত্যিই নেই। তাছাড়া যেহেতু মা এত লম্বা হাঁটতে পারবে না, তাই লুভের জন্য আমরা টিকিট কাটিনি। পরে কখনো যখন আমরা দুজনে আসবো বা অন্য বন্ধুদের সঙ্গে আসবো, তখন ঘুরে দেখব। আজকে যেহেতু এই ট্রিপটা মায়ের সঙ্গে প্ল্যান করেছি, তাই এত লম্বা হাঁটা আমরা স্কিপ করছি। আর এই দেখুন, পেছনে মা মনের সুখে হেঁটে যাচ্ছে।
মা সাধারণত কোথাও গিয়ে ছবি তোলে না, কিন্তু এখানে এসে দেখছি মা টুকটুক করে ফটো তুলছে। জায়গাটা সুন্দর না মা? লুভের এরিয়াটা পুরোটাই ওপেন এয়ার, তাই রোদ উঠেছে বলে মায়ের বেশ কষ্ট হচ্ছিল। পার্কে খানিকক্ষণ আমরা গাছের তলায় রেস্ট নিলাম, তারপরে আবার আমরা বেরোচ্ছি বাস ধরতে, যাতে আমরা নেক্সট স্টপে যেতে পারি। আর এই সেই বিখ্যাত সেন নদী। আমাদের যেরম গঙ্গা, লন্ডনবাসীদের যেরম টেমস, সেরমই প্যারিসবাসীদের সেন নদী। আমাদের এই হপ অন হপ অফ রুটটা অনেকটাই সেন নদীর ধার দিয়ে। আমাদের নেক্সট স্টপটাও সেন নদীর ধারে, সেটা হলো নটর ডেম ক্যাথিড্রাল। বলছি মা, এইটা হলো নটর ডেম ক্যাথিড্রাল। এইটা 200 বছর লেগেছে তৈরি হতে, জানো? আর 2019 সালে যখন আগুন লাগে, তখন এই আগুনে ওপরে দেখো ন্যাড়া ন্যাড়া দেখছো, দেখো দেখো, ওগুলো সব পুড়ে গেছিল। ছোটবেলায় আপনারা নিশ্চয়ই পড়েছেন দ্য হাঞ্চব্যাক অফ নটর ডেম, ভিক্টর হুগোর বিখ্যাত নভেল। এই সেই নটর ডেম। এখানে কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের করোনেশনও হয়েছিল। ফ্রান্স বা প্যারিস রিলেটেড কোনো মুভি হলেই যেমন আইফেল টাওয়ার দেখতে পাওয়া যায়, লুভ দেখতে পাওয়া যায়, সেরকম নটর ডেমও দেখতে পাওয়া যায়। আমরা অনেক সিনেমাতে এই জায়গাগুলো দেখেছিলাম, কিন্তু আজ আমার ফার্স্ট টাইম আমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, তাই বেশ এক্সাইটিং লাগছে। ভেবেছিলাম যে নটর ডেমে ঢুকবো, কিন্তু প্রায় 200 মিটার লম্বা লাইন, তাও সেটা আবার রিজার্ভেশন করে যারা এসেছেন তাদের জন্য। যদি আনরিজার্ভড হয়, মানে আমাদের মতো যারা রিজার্ভেশন করে আসেনি, তাদের জন্য কত লম্বা লাইন, আর আমি দেখতে পাচ্ছি না, ওইদিকে শেষটা দেখা যাচ্ছে না, তাই নটর ডেমের ভেতরে যাওয়া সম্ভব হলো না। সেই সকাল থেকে ঘুরছি, চলুন এবার একটু পেট পুজো করা যাক, আর শুরুটা ফ্রেঞ্চ কুইজিন দিয়েই হোক। এই ফন্ডুটা আমার ফার্স্ট টাইম খাওয়া, প্রবাবলি এটা টেস্ট অ্যাকোয়ার আমার যেহেতু হয়নি, এই জন্য এখন ফার্স্ট টাইম খেয়ে আমার ভীষণ অদ্ভুত লাগছে। আমি না ঠিক বলতে পারবো না এটা ভালো লাগছে না খারাপ লাগছে, মিক্সড রিয়াকশন। তবে যদি সিমিলার টেস্টের জিনিসই আমাকে সেকেন্ড টাইম দেওয়া হয়, আই উইল প্রেফারেবলি স্কিপ। সাথে দেখছি মাও খুব একটা রেসপন্ড করলো না, একবার খেয়েই বললো না আমি আর খাবো না। প্যারেন্টসদের জন্য হঠাৎ করে একদম নতুন টেস্ট অনেক সময় পছন্দ নাও হতে পারে, কিন্তু এখানে আমি মাকে দোষ দিতে পারবো না, কারণ পছন্দ তো আমারও হয়নি খুব একটা। আমার ফিশ স্টুটা ভালোই ছিল, তার মধ্যে স্যামন, বড় বড় চিংড়ি আর বিভিন্ন ভেজিটেবলস ছিল। অসাধারণ, আউট অফ দ্য ওয়ার্ল্ডও বলবো না, কিন্তু ঠিকঠাক, মানে উপরের দিকে ঠিকঠাক ছিল। তো এই হলো আমাদের ফার্স্ট প্যারিসে ফার্স্ট বড় মিলের এক্সপিরিয়েন্স। দুপুরের খাবারের পর বাসে উঠেছি, আর যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছে, মাকে বলে দিয়েছি যে অনেকক্ষণ আমরা বাস থেকে নামবো না, তুমি একটু রিল্যাক্স করো। মা এখন দেখছি হালকা হালকা ঢুলছে, তাই যদি কেউ বয়স্ক যিনাদের দুপুরে ভাত ঘুমের অভ্যাস আছে, তাদের জন্য হতে পারে দুপুরটা একটু মুশকিলের, কিন্তু
যদি এরকম হপ অন হপ অফ বাসে উঠে পড়েন আর একটু বেশ 1 ঘন্টা বসে থাকেন, তাহলে বোধহয় প্রবলেমটার সলিউশন পেয়ে যেতে পারেন আপনারা। এইরকম বাসে আমরা ফার্স্ট টাইম চাপছি, কিন্তু দারুণ মজা। স্পেশালি যেহেতু আজকে ওয়েদারটা খুব গরম নয়, খুব ঠান্ডাও নয়, বৃষ্টিও হচ্ছে না, তাই প্যারিসের সব কিছু এনজয় করার জন্য আমাদের মতো কম বয়সীরাও এইরকম হপ অ্যান্ড হপ অফ চাপতেই পারে। অসাধারণ লাগছে প্যারিস, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। পৌঁছে গেলাম আমরা প্লাস দে লা কনকর্ডে। সারপ্রাইজ হয়ে গেলাম সারি সারি পুলিশের গাড়ি দেখে, কিন্তু তারপরে ব্যাপারটা পরিষ্কার হলো। ওই দূরে দেখতে পাচ্ছেন বিখ্যাত শোজেলিজে অ্যাভিনিউ? হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু লাল নীল পতাকায় রাস্তার শেষ পার্টটা মুড়ে গেছে। কেন জানেন কি? আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। আমার মতো ফুটবল প্রেমীরা নিশ্চয়ই আমার এক্সাইটমেন্ট আন্দাজ করতে পারবেন। সামনে ফ্যানরা হেঁটে হেঁটে যাচ্ছে দেখছেন, প্যারিস সেন্ট জার্মানের। কালকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জিতেছে ওরা, 5-0 গোলে ইন্টার মিলানকে হারিয়েছে। এখন শনজেলিজের সামনে বিশাল সেলিব্রেশন হবে, টিম ফেরত আসছে ট্রফি নিয়ে। তাই এই সময় আমরা এই শহরে আছি, সেটা একটা বড় এক্সপিরিয়েন্স। কালকে প্রচুর ঝামেলা হয়েছে ম্যাচের পরে, তবে আমরা সন্ধ্যাবেলা বাইরে বেরোইনি। তবে খানিকটা তো ঘরের ভিতর থেকেও বুঝতে পারছিলাম, চিৎকার চেঁচামেচি, ফুর্তি সারা রাত চলেছে। অবশ্য হওয়ারই কথা, ফাইনালে যদি কেউ 5-0 গোলে ইন্টার মিলানকে হারায় তাহলে একটা বিশাল ব্যাপার। হাঁটতে হাঁটতে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটুখানি একটা ক্যাফেটেরিয়াতে বসেছি, বসে অল্প কিছু খাবার অর্ডার করেছি, খেয়েই আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাব। তাই আমরা খুব এক্সাইটেড। মা, তুমি কি অর্ডার করেছো? হট চকলেট। এই হলো মায়ের হট চকলেট, আর শুভ্রর ওখানে ক্যাপুচিনো। আর মামা, এইটা কি বলে জানো? এইটার নাম তিরামিসু। আর এইখানে যেটা আমি অর্ডার করেছি, পিস্তাচিও ক্রিমি ব্রুলে। মাকে যখন শহরটা ঘোরাবার প্ল্যান করছিলাম, তখন প্রথম প্ল্যান ছিল যে শহরটা রাস্তা থেকে ভালো করে ঘুরে দেখানো দরকার, আর তার জন্যই ওই বাস বুকিং করা ছিল। তারপর মনে হলো জল থেকে দেখলে কেমন লাগে, তাই আমরা সেন নদী দিয়ে একটা ক্রুজে যাচ্ছি। ক্রুজ মানে একটা বোট মতো, ওয়াটার ট্যাক্সিও বলতে পারেন। আমরা জল থেকে দেখব বিভিন্ন মনুমেন্ট আর প্যারিসের বিভিন্ন অ্যাট্রাকশনস একটা অন্য অ্যাঙ্গেল থেকে। দেখা যাক কেমন লাগে। আর দেখি মায়ের কেমন লাগছে, কারণ সারাদিন ঘুরতে ঘুরতে মা একটু টায়ার্ড হয়ে গেছে, আর সেটা কাইন্ড অফ অবভিয়াস ব্যাপার। সারাদিন ঘুরলে একটু দমের তো ঘাটতি হয়ই। আর এখন বিকাল হচ্ছে, এখন ঘড়িতে 5:40, সেই 10টা থেকে ঘুরছি। তাই দেখি মা কতটা এনজয় করে, আর না করলো এটা শুধু বসে থাকার জন্য। তাই আশা করি নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে মায়ের ভালোই লাগবে। প্যারিস। সেন নদীর ওপর এই ক্রুজ শুরু হতেই যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। নদীর দুপাশে এইসব মনুমেন্টসগুলো এক কথায় অনবদ্য।
তার উপর আজকের এই চমৎকার আবহাওয়া চারিদিককে আরও মনোরম করে তুলেছে। প্যারিস শহরে এই সেন নদীর ওপর টোটাল 37খানা ব্রিজ আছে, আর তার মধ্যে কতগুলো তলা দিয়ে যে পার হলাম সেটা গুনতে ভুলে গেছি। দিনের শেষে মা অনেকটাই ক্লান্ত ছিল, কিন্তু চারিদিকের এই মনোরম পরিবেশ আর এই জলবিহার মাকে চাঙ্গা করে তুলল। কেমন লাগছে বলো? নদীর উপরে কিরকম লাগছে? আর ওই দেখুন স্ট্যাচু অফ লিবার্টি। কি ভাবছেন আমরা হুট করে নিউ ইয়র্ক পৌঁছে গেলাম? না না, এই প্যারিস শহরেই বেশ কয়েকটা স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা আছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই ট্রিপে সবচেয়ে কাঙ্ক্ষিত পয়েন্টে, আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার নিয়ে আর বলার কিছুই নেই, শুধু দেখছিলাম মায়ের চোখগুলো জল করছে আইফেল টাওয়ারকে দেখে। চলুন আমাদের সাথে আপনারাও দেখে নিন এই আইফেল টাওয়ারের অপূর্ব ভিউটা। দারুণ এক্সপিরিয়েন্স ছিল এই ক্রুজটার, সব একদম অন্যরকম। একটু আগে যখন বাসে করে যাচ্ছিলাম অফকোর্স সেগুলো সুন্দর ছিল, কিন্তু এখন আরেকটু নিচে আরেকটু ওপেন স্পেস থেকে দেখতে পেয়ে, আরেকটু ডিস্টেন্স থেকে দেখতে পেয়ে সব জিনিস যেন আরও বেশি প্রমিনেন্ট লাগছিল। এই ক্রুজগুলো সন্ধেবেলার আগেই বন্ধ হয়ে যায়, আর অপশন থাকে যে নাইট ক্রুজ, আওয়ারলি যে লাইট চেঞ্জ হয় আইফেল টাওয়ারে সেটা দেখা যেতে পারতো, কিন্তু আমরা ডেটাই নিয়েছিলাম কারণ জানতাম যে সকাল থেকে মা ঘুরছে, মা টায়ার্ড হয়ে যাবে সারাদিন ঘুরে, তাই হয়তো সন্ধ্যেবেলায় বা অন্ধকার হয়ে গেলে তখন আসার মতো ধৈর্য থাকবে না। প্লাস এখন দিন অনেক বড়, প্রায় 9টা অবধি আলো থাকে, তাই তারপর আলো দেখার জন্য আসতে গেলে অনেক রাত হয়ে যাবে, হয়তো মায়ের অত এনার্জি থাকবে না। প্রায় 10 ঘন্টা ঘুরছি আজকে আমরা। এবার বোট থেকে নেমে বাড়ি মুখ হব, তারপরে দেখি রাত্রে কি খাওয়া দাওয়া করা যায়। আমাদের ইচ্ছা আজকে একটু দেশি খাবার, দেখা যাক। মা বলেছে যে রুটি আর তড়কা খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমরা ঠিক করেছি গিয়ে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করব। মা তোমার নাম কি? সুস্মিতা। আর এই নদীর নাম কি? নদীটার নাম বলতে পারবো না। নদীর নাম হলো সেন। সেন। তাহলে সুস্মিতা সেন। সুস্মিতা সেন। তাই এখন এই ফ্রেমে সুস্মিতা সেনকে আমরা দেখতে পাচ্ছি। ভালো না? আচ্ছা, আমরা হাইলি রেকমেন্ড করব, ইভেন বয়স্কদের জন্যও নয়, কম বয়সীরাও দারুণ এনজয় করবেন এখানে। বোটে বেশিরভাগই বয়স্ক, কিন্তু অনেকেই আছে কম বয়সী, আমরাও তাদের মধ্যে, কিন্তু আমরাও ইকুয়ালি এনজয় করছি। নিঃসন্দেহে বলতে পারি 8 থেকে 80 সবাই ফাটিয়ে মস্তি করবেন। আজকে সারাদিন আমরা
প্রচুর ঘুরলাম আর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। আর এইদিকে সন্ধে হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে, সঙ্গে আমার মা একটু ক্লান্তও হয়ে গেছে, তাই এখন আর কথা বলতে একটু ইচ্ছা নেই। তবে এটাই বলতে পারি যে আজকে আমাদের দিনটা খুব ভালো কাটলো। তার একটা বড় কারণ হলো ওয়েদার। কারণ ওয়েদারটা এত ভালো ছিল, না ঠান্ডা না গরম না বৃষ্টি, সব মিলিয়ে খুব সুন্দর। আর হ্যাঁ, উইন্ডিও খুব একটা ছিল না। ইভেন নদীতে যখন আমরা ক্রুজে ছিলাম তখনও খুব একটা হাওয়া ছিল না। এই সব মিলিয়ে আমরা অনেকটাই এনজয় করতে পেরেছি বিকজ অফ দ্য ওয়েদার। তো তাই জন্য এইবার আমরা আজকের দিন শেষ করছি অনলাইনে খাবার অর্ডার করে। আর মায়ের পছন্দ ছিল রুটি আর ডাল মাখনি, তো সেটাই অর্ডার করেছি আমরা। আশা করি কিছুক্ষণের মধ্যে ফুডটাও ডেলিভারি হবে আর আমরাও ঘরে পৌঁছে যাব। বাস, তাহলে আজ এতটুকুনি আমাদের তরফ থেকে। আর আগামীকাল মাকে নিয়ে আর কোথায় কোথায় ঘুরলাম আর তারপর সব শেষে এই দুদিন ঘুরে কি কি সুবিধা আর কি কি অসুবিধা হলো সেই সমস্ত গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজ এতটুকুনি, আজ আসি। জলটা কেমন পড়ছে জোরে, ওখানটা কি সিস্টেমটা কি সুন্দর, টিপলে ওই জল এসে যাচ্ছে। শেষে বলছিল না এ বাবা এই বাবা অনই করিনি।